ফোনের অ্যালার্ম বেজে ওঠায় খানিক বিরক্তি নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল মেয়েটি। তবে শুয়ে থাকলে যে চলবে না, অত সৌভাগ্য নিয়ে সে আসেনি পৃথিবীতে। জোরপূর্বক হলেও শরীরটাকে বিছানা থেকে আলাদা করে নিয়ে চুলটা ঠিকঠাক খোঁপায় গুজে নিয়ে একটিবার পিছনে ফিরে তাকালো। ঘুমন্ত মুখটা দেখে প্রতিদিনের মতো আজও বড্ড অনুভূতি হলো, কিন্তু মুখের হাসিটা বড় ম্লান, যেন সে হাসতে চেয়েও হাসতে পারছে না। এটা হওয়া যে খুব স্বাভাবিক। যেই মেয়ে বিয়ের 5 মাস পরেও স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে কি করে হাসবে? তার কাছে আনন্দ উত্তেজনা সবই পান সে। বিছানায় ঘুমিয়ে থাকা মানুষটার থেকে চোখ সরিয়ে সেলানের ঘরের দিকে এগিয়ে গেল মেয়েটা। ওই মানুষটার দিকে তাকিয়ে থাকার কোনো মানেই হয় না, যে কিনা বিয়েটাকে মেনে নিতে দ্বিধাবোধ করে। স্নান সেরে ঘর থেকে বেরিয়ে আগে রান্নাঘরে এসে সকালের জলখাবারের ব্যবস্থা করতে লাগলো মেয়েটা। সকালের কিংবা রাতের খাবারের দায়িত্ব ওকেই নিতে হয়। যে বিয়ে করে এনেছে সেই স্ত্রীর অধিকার না দিলেও সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য যে পালন করতেই হবে। না, স্বেচ্ছায় নেওয়া নয়, জোর করে চাপিয়ে দেওয়া। রায়বাড়ির বউ যখন হয়েছে তখন সংসারের দায়ভার নিতেই হবে। এটা এই বাড়ির গিন্নি অর্থাৎ মীনা দেবীর নির্দেশ। মীনা দেবী বাড়ির গিন্নি বলে সকলে তার কথা মেনে চলে। এমনি কি বাড়ির কর্তা সম্রাট রায়ও চলেন স্ত্রীর কথা মতো। কিন্তু বাড়ির ছেলেদের বউয়ের কথায় উঠা বসার অনুমতি নেই। বাড়ির 3 ছেলেই চলে মায়ের কথা মতো। বাড়ির বড় ছেলে অর্ক রায় মা ভক্ত, বাবার সঙ্গে পারিবারিক ব্যবসা সামলায়। তার স্ত্রী মৌমিতা রায়, বছর 5-এর এক মেয়েও আছে, দিয়া রায়। বাড়ির ছোট ছেলে নীল রায় বড় দাদার মতোই মায়ের কথায় সব করে। নীল একটা বেসরকারি দপ্তরে কর্মরত। তার স্ত্রী রূপসা রায় এবং এদের দুজনের মাঝে আসে ইন্দ্র রায়। মায়ের কথা শোনে তো অবশ্যই, তবে সম্পূর্ণরূপে নয়। তাই তো মায়ের কথা শুনে বিয়ে করে ফেলেছে, কিন্তু এখন সংসার করতে চাইছে না। ইন্দ্র সরকারি চাকরি করে, আয়কর ভবনের একজন উচ্চ পদস্থ কর্মচারী। গত 5 মাস হলো বিয়ে করেছে, যদিও বা মায়ের চাপে পড়ে। বড় দাদা থেকে শুরু করে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, কিন্তু মেজর বিয়ের কথার উচ্ছি বাচ্ছি নেই দেখে পরিবার থেকে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিয়েছে। দুর্ভাগ্যবশত শুধু বিয়ের 7 পাক ও সিঁদুর দানই হয়েছে। একসঙ্গে আওড়ানো মন্ত্রগুলো বাস্তবায়িত হয়নি। রান্নার কাজে ব্যস্ত থাকা মেয়েটার পাশে এসে দাঁড়ালো তার বড় যা মৌমিতা, আর মোড়া ভাঙতে ভাঙতে বলল, তুমি এত সকাল সকাল কি করে উঠে পড়ো মায়া? আমার তো ঘুমই ভাঙতে চায় না। দুধ গরম করে রেখেছি বর্দি, নিয়ে গিয়ে দিয়াকে খাইয়ে দাও, নয়তো ওর স্কুল যেতে দেরি হয়ে যাবে। মায়া আটা মাখতে মাখতে বলল কথাটা। হ্যাঁ যাই, বাচ্চা সামলানো যে কি জ্বালা। মৌমিতা দুধ গ্লাসে ঢালতে ঢালতে বলল। মায়া মুচকি হেসে বলল, বাচ্চারা খুব মিষ্টি হয়, ওদের সঙ্গে থাকতে খুব ভালো লাগে, সময়ের জ্ঞানই থাকে না। যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আর এই কথা বলবে না। ও, আমি তো ভুলেই গেছি, তোমার বাচ্চা হবার সম্ভাবনা নেই। ঠাকুরপো তো তোমাকে মনে ধরে না। বলে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল মৌমিতা। মায়া মাথা নিচু করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। চোখ জোড়া জলে ভরে উঠেছে। নিজের উপরে বড্ড করুণা হচ্ছে। এই কথাগুলো তো শোনার অভ্যাস হয়ে গেছে মেয়েটার, তাহলে কেন যে কাঁদে? রোজ ওকে ক্ষত বিক্ষত করে দিতে ওর দুই চা একই কথা বলে, বলার সুযোগ পায়, কারণ ওদের স্বামীরা ওদের ভালোবাসে, ওদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে।
আর এদিকে অভাগীর কপালে যে কিছুই জোটে না তা বাড়ির সকলেই জেনে গেছে। জানা স্বাভাবিক, মানুষটা যে সবার সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সে বিয়েটা মানে না। চোখের জল মোছানোর লোক নেই এই বাড়িতে। অগত্যা নিজের চোখের জল নিজেই মুছে নিয়ে আবার কাজে লেগে পড়ল মায়া। কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলেন বাড়ির গিন্নি। হাই তুলতে তুলতে বললেন, চা করো মেজ বৌমা। মায়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে চায়ের জল বসালো। মীনা দেবী দাঁড়িয়ে রইলেন পাশে। কিছুটা সময় পর বললেন, সকালের জলখাবার সবার কাছে পৌঁছে দেবে আর মেজ খোকার টিফিন প্যাক করে দেবে, কোনো ভুল যেন না হয়। অফিস যাওয়ার তাড়ায় আবার গন্ডগোল করো না। মায়া নিশ্চুপ থেকে মাথা নেড়ে সম্মতি জানালো। গত 5 মাসে বুঝে গেছে ওর মুখের কথার কোনো দাম নেই। অহেতুক শব্দ খরচ করে কেন অন্যের কথা শুনবে। যেই মেয়ে নিজের চাকরি করে সে শ্বশুর বাড়িতে মাথা নত করে থাকছে, ব্যাপারটা বড়ই অদ্ভুত। মায়া একটা বেসরকারি কোম্পানিতে জব করে। বিয়ের আগেও দীর্ঘ 2 বছর ধরে এই কাজ করে এসেছে। যদিও বা বিয়ের কথা চলার সময় মীনা দেবী বলেছিলেন এই চাকরি ছাড়তে হবে, কারণ রায়বাড়ির বউরা বাইরে কাজ করে না। তবে মায়া জানিয়েছিল ও চাকরি ছাড়তে পারবে না, বদলে বিয়ে বন্ধ হতে পারে। তখন সম্রাট রায়ের কথায় রাজি হয়ে মীনা দেবী মেনে নেন মায়ার চাকরি। তবে শর্ত ছিল, চাকরি করলেও একবেলা রান্না করতেই হবে। বাবার মুখ চেয়ে মেনে নিয়েছিল মায়া। তবে এখন মনে হচ্ছে মানা উচিত হয়নি। সেই পুরনো তেজ ও জেদটা ধরে রাখা উচিত ছিল। যদি রাখতো তাহলে আজ এইরকম একটা জীবন হতো না, যেখানে প্রতিনিয়ত স্বামীর অবহেলা, শাশুড়ির দম্ভ ও শাসন এবং জায়েদের বিদ্রূপ সইতে হচ্ছে। জীবনটা আগের মতোই রইতো, যেখানে ছিল ছোট্ট এক পরিবারের মধ্যে অনেক ভালোবাসা, মা বাবার আদর ও স্বাধীন এক জীবন। রান্নাঘরে কাজ করতে করতে কানে আওয়াজ এলো, আমার চাটা কেউ দিয়ে যেও। গলার স্বরটা শুনে গ্যাসের শিশটা কমিয়ে দিয়ে পরিমরি করে চাটা কাপে ছেঁকে ছুটে উপরে চলে এলো মায়া। এই কাজটায় দেরি করা যাবে না। ঠিক সময়ে চা হাতে না পেলে রাগ হয় মহাশয়ের। কথায় কথায় রাগ ছাড়া স্বামীর মধ্যে আর কিছুই দেখেনি এতদিনে। তাই যতটা পারে এই রাগ এড়িয়ে চলে। চায়ের কাপ হাতে ঘরে ঢুকতে দেখলো খবরের কাগজ হাতে চেয়ারে বসে আছে সে। মুখের সামনে খবরের কাগজ, তাই মুখের অভিব্যক্তি দেখা যাচ্ছে না। যদিও বা এই অভিব্যক্তি সবসময় গম্ভীরই থাকে। মায়া এ বাড়িতে আসার পর কখনোই স্বামীর মুখে হাসি দেখেনি। মায়া কেন জানি মনে হয় ওর জন্য ছেলেটা হাসতে ভুলে গেছে। সে যে বিয়েটা মানে না এবং প্রচণ্ড বিরক্ত হয়, তা তো তার অভিব্যক্তিতে প্রকাশ পায়। চায়ের কাপটা টেবিলে রাখার শব্দে ঘোর থেকে চোখ সরিয়ে সামনে তাকালো ইন্দ্র। মায়ার সঙ্গে চোখাচোখি হতেই মায়া চোখ সরিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে গেলে ইন্দ্র পিছনে ডেকে বলল, বাড়িতে অনেক লোক আছে আমার কাজ করার জন্য। তোমাকে না বারণ করেছি আমার জন্য ভাবতে? মায়া কথাটা শুনে দুঃখ পেলেও প্রকাশ করল না। বিয়ে করে আসার পরের দিন ইন্দ্র বলে দিয়েছিল সে এই বিয়ে মানে না, তাই সে কোনো রকম দায়ভার নেবে না। মায়াকেও বলে দিয়েছিল মায়া যেন দূরত্ব বজায় রেখে চলে। মায়া কথাটা ঠিক মেনে নিতে পারেনি, তাই তো হাজার বারণ সত্ত্বেও মানুষটার জন্য ভাবে, তার প্রয়োজন অপ্রয়োজনে খেয়াল রাখে। উত্তর দিচ্ছ না যে বড়, আমি তো কিছু বলছি, কথা কানে যাচ্ছে না? শুনেছি আপনার জন্য আলাদা করে কিছু করিনি, সবার জন্য যেটা করি
সেটাই আপনার জন্য করেছি। মায়া ধীমে স্বরে উত্তর দিল। শ্বশুর বাড়ি আসার পর আজ অব্দি গলা তুলে কথা বলেনি সে। কে বিশ্বাস করবে এই মেয়ে একসময় জেদ ও তেজে ভরা অভিব্যক্তি নিয়ে ঘুরত। আজও তার তেজ দেখা যায় অফিসে। কাজের ক্ষেত্রে মায়া খুব খুঁতখুঁতে। ভুল হলেই বকা অবশ্যই দেই, কিন্তু বাড়িতে তার মুখ থেকে একটা শব্দ বের হয় না। বড্ড নিরীহ হয়ে থাকে। বোধহয় আর উপায়ও নেই ওর কাছে। বাড়ির কেউ ওর মনের ইচ্ছাগুলো তো দূর, কথা শুনতে রাজি নয়। তাই চুপ করে থাকাই শ্রেয়। যার জন্য যা খুশি করো, তবে আমার জন্য নয়। আমি তোমাকে বহুদিন ধরে বলছি, তুমি কথা শোনো না কেন? ইন্দ্রর গলায় বিরক্তি থাকলেও মায়া মৃদু হেসে বেরিয়ে চলে গেল। এই নিয়ে কথা কাটাকাটি করা বেকার। ফলাফল সে মায়ার বিপক্ষেই যাবে। নিচে আসতেই খাবার টেবিল সাজানোর জন্য তাড়া দিতে লাগলেন মীনা দেবী। মায়ার সঙ্গেও ছোট জারুপসা খাবারগুলো টেবিলে সাজিয়ে ফেলল। এমনিতে সে কুটোকি নেড়ে দুটো করে না, তবে শাশুড়ি মায়ের চোখে ভালো সেজে থাকার জন্য কাজ দেখায়। টেবিল সাজানোর কিছুক্ষণের মধ্যেই এক এক করে সবাই এসে বসলো খাবার টেবিলে। ইন্দ্রকে দেখে মায়া সরে গেল। রূপসাকে চাপা স্বরে বলল, উনাকে খাবারটা পরিবেশন করে দাও। ও মা, তোমার বরকে আমি খাবার দেব কেন? তুমি যাও। রূপসা জোরে বলে উঠল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে দেখে মায়া তাড়াতাড়ি বলল, আমি টিফিনগুলো প্যাক করছি, তুমি এদিকটা সামলাও। ওদিকের কাজ পরে করবে, আগে মেজো খোকাকে খেতে দাও, মীনা দেবী আদেশের সুরে বললেন। ইন্দ্র বিরক্তি প্রকাশ করে বলল, কোনো দরকার নেই, আমি একাই নিয়ে খেতে পারবো। ইন্দ্র রুক্ষ স্বর শুনে মায়ার মনের মধ্যে চিনচিনে ব্যথা জেগে উঠলেও রূপসা পাশে দাঁড়িয়ে মিকে মিকে হাসতে লাগলো। মায়া দেখেও না দেখার ভান করে রান্নাঘরে চলে গেল। ওর দুই যা যে ওর উপর হাসে, ওকে নিয়ে তামাশা করে, তা মায়া জানে। পড়াশোনা জানা শিক্ষিত বুদ্ধিবৃত্তি মেয়ে হয়েও এতটুকু তো বোঝে। টিফিন প্যাক করে ঘরে রেখে দিয়ে মায়া নিচে চলে এলো। ওকে দেখে নিলেই ইন্দ্র আবার কথা শোনাবে। যেটা চায় না মায়া। মানুষটা ভালো না বাসুক, অত্যন্ত মান তো করতে পারে, তাও করে না। সবার সামনে হাসির খোরাক বানিয়ে ছেড়ে দেয়। কপালের দোষ ভেবে মুখ বুজে সব সইছে মেয়েটা। বাড়ির ছেলেরা যে যার কাজে বেরিয়ে যাওয়ার পর মায়া অফিসের জন্য তৈরি হয়ে নিল। বাড়িতে শাড়ি পরে থাকলেও অফিসে কুর্তি জিন্স চুড়িদার পরেই যায় মায়া। মীনা দেবীর এতে ঘোর আপত্তি থাকলেও শ্বশুরমশাই রাজি করিয়ে নিয়েছিলেন এই মাকে। মায়া অফিসের জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক তখনই মৌমিতার ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে দিদি, কিছু বলবে? মায়া জিজ্ঞেস করল। মৌমিতা বলল, তুমি অফিস যাওয়ার পথে দিয়ার স্কুল হয়ে যেও, ফিসটা জমা দিতে হবে, দিয়ে দিও। মৌমিতা মিষ্টি মুখে বলল, যদিও অন্য সময়েও মুখের কথায় ব্যঙ্গ ছাড়া আর কিছু থাকে না, শুধু কাজ থাকলে তোষামোদ করে। হ্যাঁ দিয়ে দাও। দিয়ে দেব, মায়া বলল। মৌমিতা মেয়ের স্কুলের ফিস কার্ড আবার টাকাটা মায়ার হাতে দিয়ে চলে গেল। মায়া বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাড়ির গণ্ডি পেরিয়ে খোলা আকাশের নিচে এলেই নিজেকে যেন মুক্ত বিহঙ্গের মতো মনে হয় তার কাছে। ইচ্ছে করে এই আকাশের নিচে খোলা প্রাকৃতিক সংস্পর্শে থেকে যেত। বাড়ি নামক যন্ত্রণার ঘোরাপোকে আবদ্ধ হতে তার একদমই মন চায় না। মায়া সবসময় ট্যাক্সি কিংবা ক্যাব বুক করে অফিসে যায়। বরের গাড়ি থাকা সত্ত্বেও তাতে স্থান পায়নি কখনো। আজও ট্যাক্সি করে এসে পৌঁছেছে। স্কুলে দিয়ার ফিসটা জমা করে দিয়ে তারপর অফিসে যাবে। স্কুলের অফিস রুমে ফিস জমা দেওয়ার লম্বা লাইন পড়েছে। মায়া এবার বুঝলো মৌমিতা কেন নিজে আসেনি। রোদে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হবে, এ কাজটা সে কখনোই করবে না। অতিরিক্ত ফর্সা হওয়ায় রূপ নিয়ে অহংকার করতে ভোলে না সে। মায়া লাইনে দাঁড়িয়ে রইল। ওর নম্বর আসতে আসতে এক অপরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল ওর।
এ যে ওর কলেজ লাইফের বান্ধবী তৃণা। প্রথমে চিনতে অসুবিধা হলেও পরে ঠিকই চিনে ফেলেছে। তৃণা খুব মোটা হয়ে গেছে, তাই মায়ার মনে একটু দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে তৃণা এক দেখায় চিনে নিয়ে নিজে এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, মায়া, তুই এখানে? তোর বিয়ে হলো কবে? এই 5 মাস আগে। তো তুই স্কুলে কেন? 5 মাসে তোর বাচ্চা হয়ে এসে স্কুলে আসার উপযোগী হয়ে গেল নাকি? তৃণা কথাটা বলে নিজে হাসতে লাগলো। তোর ফাজলামি গেল না তো? আমি আমার বড় জায়ের মেয়ের জন্য এসেছি। ও, আমি আমার ছেলের জন্য এসেছি। আমি তো কলেজে থাকাকালীন বিয়েটা সেরে ফেলেছিলাম। এখন আমার ছেলে 5 বছরের হয়ে গেছে। তা তোর বিয়ের খবর বল। তুই তো গো ধরেছিলি বিয়ে করবি না। তৃণার কথা শুনে মায়া মলিন হেসে বলল, সৎ যাওয়া কি পূরণ হয়? কি হয়েছে মায়া? তোর সব ঠিক তো? তোকে বড্ড অন্যরকম লাগছে। দাঁড়া, ফিটা জমা দিয়ে দিই, কাজ সারি, তারপর তোর খবর শুনছি। তৃণা দুজনে স্কুলের কাজ শেষ করে বেরিয়ে এলো স্কুল থেকে। মায়া অফিসে যাবে বলে তাড়া দিলেও তৃণা ওকে ছাড়লো না। জোর করে নিজের সঙ্গে টেনে নিয়ে গেল। এতদিন পর বন্ধুকে পেয়ে সে কিছুতেই সব গল্প না শুনে ছাড়বে না।